আজকে এই ব্যক্তিটার জন্য যার এই জীবনে সবচেয়ে বড় অবদান, আমি আমার লাইফে যদি আমার জীবনের পরে যদি কাউকে ভালোবাসি, আমি আমার মাকে ভালোবাসি। এক্স্যাক্টলি প্রত্যেকটা মানুষের জীবনে তাই হওয়া উচিত। ঠিক আছে? সো সেই জন্মধারণী মা, যার কথা না বললে নয়, আমাদের আলিমুদ্দিন চৌধুরী ভাইয়ের মা, প্রায় 70 ইয়ার্সের রানিং, উনি আজকে এখানে উপস্থিত হয়েছেন। আমি আন্টিকে মঞ্চে রেখে দেবো, সেই সাথে ওনার মিসেসকে আমি মঞ্চে রেখে দেবো। হালকা পাতলা করে চলবে, সেই অনুভূতির জন্য আবারও হাত উঁচু করে জোরদার সর্বকালের সেরা একটা করতালি দিয়ে আমাদের আজকে ছাত্র উদ্বোধন করবো। আমি আন্টিকে কিছু বলার জন্য বিনীত অনুরোধ করছি। জি, আসসালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ জানিয়ে সবাই কাছ থেকে দোয়া চাচ্ছি আমার সন্তানের সুখ সমৃদ্ধ জীবনের জন্য, যেন সে আপনাদের সবাই কাজ করে ইজ্জত সম্মান নিয়ে আল্লাহর দরবারে উপনীত হতে পারে। আল্লাহ হাফেজ, ধন্যবাদ। আসসালামু আলাইকুম, গুড মর্নিং, গুড মর্নিং। আমি আজকে শুরুতে আমি মহান রব্বুল আলামিনের কাছে লাখো শুকরিয়া জ্ঞাপন করছি যে আজকে আমার এই সফলতার এই মঞ্চে আমি আমার মাকে এবং আমার ওয়াইফকে নিয়ে উঠতে পারছি, তার জন্য মহান রব্বুল আলামিনের কাছে লাখো লাখো শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এবং আমি
আপনাদেরকে আমার আজকের এই সফলতার গল্প যদি আপনাদের কাছে শেয়ার করি, সে অনেক কথা, গত 6 বছরের অনেক কথা লুকায়িত, যেগুলি আপনাদের সাথে শেয়ার করলে অনেক সময়ের ব্যাপার। বাট আমি সংক্ষেপে যদি আমার জীবনের বৃত্তান্তটা এবং আমার বেস্টিজের বেড়ে ওঠাটা আপনাদের সাথে শেয়ার করি, আমি প্রথমত বলবো, দেখেন, আমি 2000 সাল থেকে বিজনেস করি। আমি বিজনেস, আমার ফিক্সড একটা বিজনেস আছে ইস্টার্নিয়া প্লাজায়, কুমিল্লা যে ইস্টার্ন প্লাজা বলে। এই ব্যবসার পাশাপাশি আমি এনাদের আরো অনেকগুলি বিজনেসের সাথে জড়িত ছিলাম টুকিটাকি। বিভিন্ন বিজনেস করতে যেয়ে আমি একটা অবস্থায় এমন ক্ষতিগ্রস্ত অবস্থায় পড়ে গেছি, আমার 74 লক্ষ টাকা আমি ঋণে পড়ে গিয়েছিলাম। ব্যাংকের লোন, ব্যক্তিগত বন্ধু বান্ধবের লোন, আত্মীয় স্বজনের লোন, ঠিক আছে, পরিবারের লোন, এই সব কিছু মিলিয়ে আমি 74 লক্ষ টাকা ঋণে জর্জরিত হয়ে গেছিলাম। এমন অবস্থায় আমি কি করব, আমি কোনো কিছুই খুঁজে পাচ্ছিলাম না। একটা পর্যায়ে আমার এমন অবস্থা হয়েছে যে আমি আমার দোকানে বসার সুযোগ পেতাম না। বলতে কি, আমার সময় ছিল না, অবশ্যই ছিল। দোকানে আসলে অনেক পাওনা তারা আমার দোকানে এসে দাঁড়ায় থাকতো। এখন আমি ওই মার্কেটের ম্যানেজিং কমিটির মেম্বার ছিলাম। এখন একজন পাওনাদার যদি আমার দোকানে এসে চিল্লাপাল্লা করে, তাহলে আমার মান সম্মানের ব্যাপার, যার কারণে আমি দোকানে যেতাম না। একটা পর্যায়ে 2018 সালে এমন হয়ে দাঁড়িয়েছিল যে আমি বাসায়ও থাকার সুযোগ নেই। বিভিন্ন পাওনাদার আমার বাসায় এসে ওঠে, আমার ওয়াইফের মান সম্মান যায়, আমার পরিবারের মান সম্মান যাচ্ছে। যখন শুনছে আমি আছি, তখন বাসায় এসে হইহুল্লোড় করছে। মানে কি করবো, দিশেহারা অবস্থায়। কিছুদিন পর ব্যাংকের লোক বাসায় এসে ওঠে। মানে আমার ওয়াইফ সবসময় কান্না করে, বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে যে তুমি এগুলি কি করতেছো, কি জায়গা জমি বাড়ি করে কি করবা, মান সম্মান যদি না থাকে। আমি কি করবো আসলে দিশেই পাচ্ছিলাম না। লাস্ট 2018 সালে আমি ঢাকায় চলে আসি আমার ছোট বোনের বাসায়। প্রায় 1 বছর ওর বাসায় থাকি। আমার ইমিডিয়েট যে বড় বোন, আমি শুরুতেই একটু মিস্টেক করেছি। আমি আমার পরিবারের বিষয়টা আমি আগে আপনাদের সাথে শেয়ার করি। আমি আরিফুদ্দিন চৌধুরী, আমি কুমিল্লা ডিস্ট্রিক্টে জন্মলগ্ন থেকে বেড়ে ওঠা। আর আমরা 4 ভাই 1 বোন। আমার বড় ভাই একজন বিজনেসম্যান, উনি মেডিসিনের বিজনেস করে। আমার মেজো ভাই, উনি লন্ডনে সেটেল, লন্ডনে থাকে, পুরো ফ্যামিলি সহ লন্ডন থাকে, বউ বাচ্চা সবাই। এবং 3 নাম্বার হলাম আমি বিজনেসম্যান। আর আমার ইমিডিয়েট হলো আমার ছোট বোন, একটাই বোন, আর তার ছোট হলো আমার একজন বোন, সে অলরেডি বিমান বাহিনীতে আছে। তো আমি আমার বাবা একজন লয়ার ছিলেন, তাহলে আমি কিন্তু মোটামুটি একটা স্ট্যান্ডার্ড ফ্যামিলির ছেলে ছিলাম। বাট এমন অবস্থায় আমি যে কথাই দিয়েছিলাম, একটা পর্যায়ে আমি এমন বিপদগ্রস্ত পড়ে গেলাম যে কি করবো দিশেহারা। আমি ঢাকায় এসে আমার ছোট বোনের বাসায় রইলাম 1 বছর 9 মাস। এই 9 মাস থেকে কি করবো খুঁজে পাচ্ছিলাম না। তখন আমার ভাই যেটা লন্ডনে থাকে, তাকে বললাম যে ভাইয়া, আমি তো এমন বিপদে পড়ে গেছি, কি করতে পারি, তুমি আমাকে একটা বিজনেস দাও। আমি কি বিজনেস করবো? তখন আমার ভাই লন্ডন থেকে কসমেটিক্স পাঠাতো, কুরিয়ারে কসমেটিক্স পাঠাতো। আমি গুলশানে এখানে কি করতাম, হোলসেল করতাম। এভাবে করে মাসে 20-50 হাজার টাকা আসতো। বেশি একটা মাল একসাথে পাঠাইতেও পারতো না, আর আমি তো অর্ডার করে নতুন, বেশি একটা হোলসেল করতে পারতাম না। এভাবে করে আমি খুব টেনশনে ছিলাম, কি করবো, হতাশা আর হতাশা। এমন অবস্থায় আমি আজকে স্মরণ করতে যাচ্ছি, যার মাধ্যমে আজকে আমি ভেস্টিজে আসছি। ওনার নাম হলো আব্দুল মতিন। আপনারা ঢাকার যারা নেটওয়ার্কের সবাই ছিলেন, লিডার মতিন নামে সবাই ওনাকে চিনে। এই মতিন ভাই আমাকে ভেস্টিজের আমন্ত্রণ করে, এবং আমি যখন ভেস্টিজের আমন্ত্রণ পেয়ে আমি যখন দেখলাম কসমেটিক্স প্রোডাক্ট, সাপ্লিমেন্ট প্রোডাক্ট, কৃষি প্রোডাক্ট, বিভিন্ন প্রোডাক্ট আছে, তা আমি চিন্তা করলাম এই প্রোডাক্টগুলির মানও যেহেতু ভালো এবং প্রোডাক্টগুলির প্রাইসও যেহেতু রিজনেবলের মধ্যে, আমার ভিতরে একটা বিশ্বাস আসলো আমি হয়তো কাজটা করতে পারবো। এই কোম্পানিটা যদি আসে, হয়তো আমি এখান থেকে আমার জীবনটা চেঞ্জ করতে পারবো। সেই থেকে ভেস্টিজে কাজ করার সিদ্ধান্ত নেই। হাঁটি পা করে কয়েক মাস কাজ করার পরে নিজের ভিতরে একটা
সন্ধিয়ার মাঝে মাঝে কাজ করতো যে আসলে কি পারবো নাকি পারবো না, আসলে কি পারবো নাকি পারবো না। কেননা মাথার উপর তো অনেক বড় বোঝা ছিল, কি করব কিছুই বুঝতে পারছিলাম না। ঠিক এমন অবস্থায় সিলেটে একটা প্রোগ্রাম ছিল, ওই প্রোগ্রামে আমি গেলাম। তারপরের দিন কুমিল্লার প্রোগ্রাম। তো আমাদের মেন্টর শারদা মুখার্জি ম্যাম, যিনি সিলেটের প্রোগ্রাম শেষ করে কুমিল্লা আসবে, তা আমি চিন্তা করছি কুমিল্লা যেহেতু প্রোগ্রাম করবে, আমি সিলেটের প্রোগ্রামে যাই, আসার সময় আমি ম্যাডামকে নিয়ে আসবো। আমি সিলেটে যাই, ওই প্রোগ্রামে শেষ করে ওই দিন আবার ওই দিনে আমরা রাতের 10টার দিকে টিকিট কাটি, ট্রেনের টিকিট কুমিল্লা আসার জন্য। আর আমরা ওখানে লিডার যারা ছিল ক্লোজিং দিয়ে কথাবার্তা শেষ করে দেরি হয়ে যায়, আমরা তখন ট্রেন মিস করে ফেলি। আর ট্রেন মিস করার পরে আমাদের প্রায় 11টা 11:30 বেজে গেছে। আমরা খুব তাড়াহুড়ো করে বাস স্ট্যান্ডে যাই, যে একটা গাড়ি পাই এবং লাস্টের সিটে 2টা সিট পাই। আপনারা হয়তো ম্যাডামকে চিনেন, ম্যাডামকে নিয়ে একদম লাস্ট সিটে এই 2টা সিটে করে কুমিল্লায় রওনা হই। যদিও অনেক কষ্ট হয় ম্যাডামের, আমি জানি, তারপরেও এছাড়া কোনো উপায় ছিল না, যেহেতু আগামীকালকে আবার কুমিল্লায় প্রোগ্রাম। ম্যাডামকে নিয়ে যখন রওনা হই, যখন আমরা কুমিল্লার উদ্দেশ্যে রওনা হই, তখন আমরা সকালে এসে ভোর 4টার দিকে কুমিল্লা পৌঁছাই। ভোর 4টায় যখন কুমিল্লা পৌঁছাই, এসে সারা রাত্র অঘুমা এবং সারা রাত্রে ম্যাডামের সাথে আমি পুরো গাড়িতে, ম্যাডাম আমাকে, আমি যখন হতাশের বিভিন্ন কথা ম্যাডামকে বললাম, ম্যাডাম আমাকে বিভিন্নভাবে আশ্বস্ত করলো যে আসলে আরিফ ভাই, আপনি শুধু আমার সাথে লেগে থাকেন, আপনার যে সমস্যা তার থেকে আরো বড় সমস্যা এখান থেকে দূর হবে। সেদিন আমি বিশ্বাস করেছিলাম, না অবশ্যই আমি পারবো, আমাকে দিয়ে হবে। দেখেন, আমি সেই দিন একটা পরিপূর্ণ সিদ্ধান্ত নিই এবং সকালবেলা আমরা ভোরবেলা ঘুমিয়ে যাই, আমার বাসায় ম্যাডাম আমাদের থাকে। আমার জীবনে একবারের সুযোগ হয়েছে ম্যাডাম আমার বাসায় নেওয়া। তো ওই সেদিন সকালবেলা আমরা ঘুমিয়ে পড়ি, ভোরবেলা ঘুম থেকে উঠে দেখি মোবাইল থেকে বিভিন্ন জায়গা থেকে ফোন করতেছে যে ম্যাডাম কেমন আছে, আমি কেমন আছি, আমরা ঠিক আছি কিনা। আমি তো কেন, কি হয়েছে? কেন আমরা যে রাতের টিকিট কাটছিলাম, ট্রেনের টিকিট কাটছিলাম কুমিল্লার জন্য, এটা অনেকে জানতো। তো সবাই জিজ্ঞেস করতেছে ম্যাডাম কেমন আছে, আপনি কেমন আছেন, ঠিক আছেন কিনা। আমি কেন, কি হয়েছে, আমরা তো ঠিক আছি। আপনারা যে ট্রেন দিয়ে আসছেন, এই ট্রেন রাতে অ্যাক্সিডেন্ট করে শত শত লোক মারা গেছে, হাজার হাজার লোক পঙ্গু হয়ে গেছে। এটা 2019 সালের কথা। সেই দিন আমার ভিতরে একটা জ্বলন্ত আগুন মনে ফুটে উঠছে যে আল্লাহ তাআলা নিজের ইচ্ছে করে আমাদেরকে হাতে ধরে বাঁচিয়েছে। যেহেতু হাতে ধরে বাঁচিয়েছে, নিশ্চয়ই আজকে আমার ছেলে সন্তান এবং আমার ওয়াইফকে বলা হয় বিপদে ফেলে দুনিয়াতে যাব না, সেই জন্য আমাদের ট্রেন মিস হয়েছে। সেই থেকে ভিতরে একটা আগুন জ্বলছিল যে ইয়েস, আমি নিশ্চয়ই পারবো, আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়ে রাখতে পারার জন্য। সেই থেকে আগে পারবা করে লাস্ট মাসখানেক পর হিরক স্যার হেড অফিসে একটা ট্রেনিং করেছিল। সেই ট্রেনিং এ আমরা সিনিয়র লেভেলের যারা ছিলাম, একদম মোস্ট সিনিয়র লেভেলের যারা ছিলাম, আমরা স্টার্টিং অবস্থায় যারা আছি, আপনারা হয়তো জানেন, তখনকার আমাদের বাংলাদেশের হিউজ সিনিয়র লেভেলের নেটওয়ার্কের আমাদের ব্যক্তিদের সাথে সম্পৃক্ত ছিল। এই সিনিয়র লেভেলের সকলকে নিয়ে স্যার একটা ট্রেনিং করিয়েছিল এবং এই ট্রেনিং এর মধ্যে স্যার যখন একটা কথা বলছিল যে আপনারা কি সেরা হতে চান, সবাই আপনি 4 নম্বর সারিতে বসা। আমার এখনো সেটা স্পষ্ট যে সারি ছিল 4 নম্বর সারিতে বসা, আমার পিছনে আরো 4-5টা সারি ছিল। সবাইকে যখন বলছিল আপনারা কি সবাই সফল হতে চান, সবাই একতরফে আন্দোলন ছিল, সবাই সফল হতে চায়, সবাই সেরা হতে চান, সবাই একতরফে আন্দোলন ছিল, সেরা হতে চায়। বা আমি পিছনের দিকে তাকিয়ে যখন দেখলাম সবাই হাত তুলতেছে, সবাই সেরা হতে চায়, আমার ভিতরে একটা সন্দেহ আসতো সেরা কে হবে। বিশ্বাস করেন, ওই দিন মনের ভিতরে একটা রাগ ঢুকেছিলাম, ওই দিন মনের ভিতরে একটা চির ঢুকেছিলাম, সবাই যেহেতু সেরা হবে, আমি হবো সেরাতে সেরা, সেরাতে সেরা। এবং আল্লাহর অশেষ রহমতে আমি 2021 সালে বাংলাদেশের টপ পার্টনার হই। এখন পর্যন্ত স্টিল নাও বাংলাদেশের টপ পার্টনার হিসেবে আছে। এই স্টেজ থেকে যখন
চলে যায়, আমি তাদের প্রতি কৃতজ্ঞ। এবং যারা এখনো আমার সাথে আছেন তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ। আমি আপনাদেরকে একটা কথা বলে দিই, গত 6 বছরে আমি এই 6 বছরে হাঁটি পা পা করে আমি আজকে বেস্টিজ থেকে সিলভার ডিরেক্টর হয়েছি, গোল্ড ডিরেক্টর হয়েছি, স্টার ডিরেক্টর হয়েছি, ডায়মন্ড ডিরেক্টর হয়েছি, ক্রাউন ডিরেক্টর হয়েছি, লাস্ট ইউনিভার্সাল ক্রাউন ডিরেক্টর হয়েছি। এবং তার পাশাপাশি আমি বেস্টিজ থেকে আজকে বেস্টিজ করার কারণে আমি বেস্টিজ থেকে এই পর্যন্ত আমি 11 বার বিদেশ ভ্রমণ করার সুযোগ পেয়েছি। 11 বার, যেটা আমি আগে কখনোই বেস্টিজ না করলে চিন্তাই করতে পারতাম না। এবং আমি বেস্টিজ থেকে এই 6 বছরে 1,42,00,000 টাকা ইনকাম করেছি। কত টাকা? 1,42,00,000 টাকা। বিশ্বাস করেন, গত 3-4 দিন আগে ম্যাডাম আমাকে বলতেছে, আরিফ ভাই আপনি 19 সাল থেকে এখন পর্যন্ত কত ইনকাম করেছেন, আপনার স্টেটমেন্টগুলি বের করে আপনি যোগ করেন। বিশ্বাস করেন, আমি আগে কখনোই এরকম স্পেসিফিক ভাবে যোগ করিনি। আমি যোগ করে নিজেই আমি ঠান্ডা হয়ে গেছি। আমার ওয়াইফ বলে এই টাকা কই, কি বলে যে এত টাকা, এই টাকা কই? আমি টাকা আছে। বিজনেসম্যানদের টাকা কোথায় থাকে? হয় সেভিংসে, হয় ইনভেস্টে। ইয়েস অর নট? ইয়েস অর নট? আমি এই 6 বছরে হাঁটি পা পা করে 1,42,00,000 টাকা আয় করেছি। তার পাশাপাশি আমার লাস্ট স্বপ্ন ছিল আমি বেস্টিজ থেকে একটা আমার পছন্দ অনুযায়ী গাড়ি কিনবো। আমাকে যদি স্যার বারবার বলছিল যে আপনার ফান্ডে আছে 20-25 লাখ, আপনি 20-25 লাখের মধ্যেই গাড়ি দেন। আমাকে বারবার বলছে। আমি বলছি স্যার প্রয়োজনে গাড়ি 6 মাস পরে নেবো, 1 বছর পরে নেবো, বা গাড়ি আমার পছন্দ অনুসারে নেবো। আপনারা হয়তো জানেন, আজকে দিনে আমি স্মরণ করতে চাই আমার টিমের সর্বপ্রথম বেস্টিজের বাংলাদেশের যে গাড়ি ছোড়া শাহাদাত সুলতানা ম্যাম। আমি শাহাদাত সুলতানা ম্যামের জন্য সর্বোচ্চ একটা বিজ্ঞান আছে। তার পাশাপাশি আমি আপনাদেরকে সকলকে বলবো, শাহাদাত সুলতানা ম্যামের বিষয়ে আপনারা অনেকে জানেন, হয়তো অনেকে জানেন না। উনি আজকে 6-7 মাস যাবত অসুস্থতায় ভুগছে। ওনার জন্য সবাই দোয়া করবেন। আমি সবাইকে রিকোয়েস্ট করবো যে যে অবস্থায় আছেন এই অবস্থা থেকে আমরা একটু 1 মিনিটের জন্য দাঁড়ানোর জন্য আমরা দাঁড়িয়ে শাহাদা পর্যন্ত বিসমিল্লাহ শরীফ একবার সূরা ফাতিহা 3 বার করে আল্লাহ করব। ওনার অসুস্থতার জন্য আল্লাহ তাআলা সুস্থতা পরিণত করে খুব শিগগিরই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। বিশ্বাস করেন, শাহাদাবাদ যখন গাড়ি নেয়, যেহেতু শাহাদাবাদ আপনার আমি সিনিয়র, আমার কি তখন গাড়ি নেওয়ার সুযোগ ছিল না? অবশ্যই ছিল। আমার টিম থেকে 2 জন গাড়ি নিয়েছে। শাহাদাবাদ যে মাসে নিচ্ছে তার 1 মাস পরে আবার আরেকজন নিচ্ছে। তাহলে আমার কি সুযোগ ছিল না? বাট সুযোগ থাকা সত্ত্বেও আমি গাড়ি নিয়ে নেই। শুধু একটা কারণে নেই নাই, আমাকে যখন স্যার ম্যাডাম বলছে আপনার ডাউনলাইনে গাড়ি নিয়ে যাচ্ছে, আপনার তো ফান্ড আছে, আপনি গাড়ি নেন না কেন? আমি বলছি স্যার একটু ওয়েট করেন, আমার ব্যাংকের লোন আছে, ব্যক্তিগত লোন আছে, আমার ব্যক্তিগত কিছু লোন শেষ করার আগ মুহূর্ত আমি গাড়ি নেবো না। কারণ আমি গাড়ি নিয়ে চলবো, আমার পাওনাদার বলবে কি রে এরকম গাড়ি নিয়ে লাক্সারি ভাবে চলো, তুমি পাওনা টাকা দাও না। এটা কি হয়? এটা হয়? বিশ্বাস করেন, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এই ৭৪ লাখ টাকা লোন আমি পরিশোধ করছি বেস্টিজের কারণে। এবং হাঁটি পা পা করে আজকে এই জবায় এই অবস্থায় এসেছি। আমি আজকে দিনে, আমার আজকের এই খুশির দিনে আমি আপনাদেরকে সাথে নিয়ে আমি একটা ঘোষণা করতে চাই।
শুনতে চান? শুনতে চান? যারা, আমি আগেও বলছি, যারা বেস্টিজ থেকে আমার সাথে লেগে থেকে যারা বেস্টিজ ছেড়ে চলে গেছে তাদের প্রতি আমি কৃতজ্ঞ। কেননা তারা যখন ছিল, তারা যখন কাজ করছে, আজকে আমি যে গাড়ি নিয়েছি সেই গাড়ি 1 টাকার ফান্ড হলো তাদের সেলের মাধ্যমে আসছে। তো তাদের প্রতি আমি কৃতজ্ঞ, এবং যারা এখনো আমার সাথে লেগে আছে তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ। এবং আমি আপনাদের সকলকে সামনে রেখে আজকে আমি একটা ঘোষণা করতে চাই। আমি আজকে আলহামদুলিল্লাহ আপনাদের অবস্থান থেকে, আপনাদের দোয়ায়, মা বাবার দোয়ায়, আত্মীয় স্বজনের দোয়ায়, প্রতিবেশীদের দোয়ায় আলহামদুলিল্লাহ একটা অবস্থানে এসেছি। আমার বর্তমান এভারেজ ইনকাম 3 থেকে 3.5 লক্ষ টাকা। আমি চাই 2028 সালের মধ্যে আমি বর্তমানে যে অবস্থায় আছি এই অবস্থায় আনার জন্য আমি 100 লিটারকে তৈরি করতে চাই, 100 লিটারকে তৈরি করতে চাই। এবং আমি আজকে স্যারকে সাক্ষী রেখে বলি, স্যার সামনে আছে আমার মেন্টর হিরো স্যারকে আমি সাক্ষী রেখে বলবো 2030 সালে আমরা এমন একটা হলরুমে প্রোগ্রাম করবো যে এই হলরুমে সামনে 100 গাড়ি রাখার জায়গা থাকবে। 100 গাড়ি রাখার দিক থেকে 2030 সালে আমি এসে করাবোই করাবো ইনশাআল্লাহ। আপনারা কি আমার সাথে আছেন? আছেন? প্রত্যেকে আছেন? সবাই আছেন? সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে, এবং আমার মেন্টর হিরোদ্দৌল গুপ্ত স্যারের জন্য সর্বোচ্চ একটা বিগ হ্যান্ড আশা করে আমি এখানে বিদায় করছি। কংগ্রেচুলেশনস আরিফ ভাই। প্রথম দিন থেকে আরিফ ভাই আমাদের সঙ্গে ছিলেন। আমি আপনাদের শুরুতেই বলেছিলাম অনেকে ছেড়ে চলে যায়, অনেকে বিশ্বাস ধরে রাখতে পারে না, কিন্তু যারা টিকে গেলেন তো জিতে গেলেন। এই বিজনেসে একটা কথা হচ্ছে টিকে থাকতে হবে। যদি আপনি টিকে যান কেউ আপনাকে এখান থেকে সরাতে পারবে না। আমি আপনাকে এটুকুনি বলতে পারি, ভেস্টিজকে আপনার জীবনের 5টা বছর দিন, আপনার তারপরের 50 বছর ভেস্টিজ আপনাকে দিন। থ্যাংক ইউ। আপনার জন্য নারায়ণগঞ্জ থেকে একটা ফেলিসিটেশনের ব্যবস্থা করেছে। একটা জোরদার করতালি। আমি আপনাদের জানিয়ে দিই আমরা প্রোগ্রামের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমি আপনাদেরকে একটা ভিডিও দেখাতে চাইবো। বলে আমি নেক্সট 5 মিনিটের প্রোগ্রামটা আমরা শেষ করব। তার আগে এটা বলি যে দুটো গাড়ি আজকে দেওয়া হলো, যদিও কবির ভাই পটুয়াখালী থেকে এসেছেন, বরিশাল থেকে বাইক নিয়ে আসা সম্ভব করে নিয়ে আসেনি। এই হলের ডান দিকে ক্যানোপি করা আছে, গাড়িগুলো রাখা আছে। আমি চাই আমরা
কাউকে না কাউকে দেখে তো স্বপ্ন দেখি না। আমরা ছোটবেলায় বাবাকে দেখে ভাবতাম না বাবার মতন হবো, আগে না? আপনারা কি শুনছেন আমার কথা? আমি খুব সিরিয়াস একটা কথা বলতে চাই। যদি আপনারা চুপ করে বসে 2 মিনিট আমাকে সময় দেন, আর যদি কারো খুব ব্যস্ততা থাকে তারা হল ছেড়ে যেতে পারেন, আমার সমস্যা নেই। কিন্তু যারা বসে থাকবেন আমি চাইবো আশেপাশে কথা না বলে আমার কথাটা শুনে। দেখুন, একটাই লাইফ, একটাই চান্স। একটাই লাইফ, একটাই চান্স। ভাইয়া কোথায় যাচ্ছেন? ভাইয়া কোথায় যাচ্ছেন? যতক্ষণ না কেউ বসবেন আমি শেষ করবো না, প্লিজ। কেউ দাঁড়িয়ে থাকলে আমি কথা বলবো না। একটাই লাইফ, একটাই চান্স। এই জীবনে আপনাকে নিজেকে এমনভাবে তৈরি করতে হবে যেন আপনি আপনার পরিবারের কাছে একটা আদর্শ সন্তান হতে পারেন, পিতা হতে পারেন, বা একজন আদর্শ ব্যক্তি হতে পারেন, যেটা আপনাকে দেখে আপনার পরিবারের লোক মনে করে আমি এরকম হতে চাই। পৃথিবীতে আপনি খুব বেশিরভাগ লোক পাবেন না যে আপনাকে মোটিভেট করবে যে আপনার দ্বারা অনেক কিছু হবে। আমিও পাইনি। আমার বিজনেসে আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কেউ নেই, কিন্তু আজকে আমার সবচেয়ে বড় বন্ধু কারা জানেন? আপনারা, যারা আমার সবচেয়ে বড় আত্মীয়, আপনারা সবচেয়ে বড় বন্ধু আপনারা। কারণ আপনার জীবনের সঙ্গে আমার জীবনটাকে আমি জড়তে পেরেছি, আপনার সফলতার সাথে আমি আমার সফলতাও জড়তে পেরেছি। সে কারণে আজকে আমরা একসাথে এত বড় জায়গায় যেতে পারছি। তো এখানে একটা ভুল সিদ্ধান্ত, একটা মিস্টেক আপনার সাজানো গোছানো জীবনটাকে শেষ করে দিতে পারে। তাই প্রত্যেকটা সিদ্ধান্ত খুবই গুরুত্বপূর্ণ। যদি আমি বলছি না প্রেস্টিজ ছাড়া জীবনের সফলতা অন্য কোথাও নেই, আছে। যেখানে যাই করছেন সিরিয়াসলি করুন, ভালোভাবে করুন, আপনার লক্ষ্যটা পূরণ করার জন্য। আর যদি প্রেস্টিজটা করছেন তাহলে কোনো ভুল ত্রুটি, কাউকে কোনো ভুল তথ্য দিয়ে, মিথ্যে কথা বলে, কোনো ভুল ইনফরমেশন দিয়ে আমরা যেন আমাদের প্রোডাক্ট বিক্রি করি না আমাদের অপরচুনিটি বিক্রি করি। আপনাদের কাছে আমার এটাই রিকোয়েস্ট থাকবে। রাতারাতি কোটি কোটি টাকা ইনকাম করার প্রয়োজন নেই, বা 1-2 বছরের জন্য কোটি টাকা ইনকাম করে ফেললাম ইম্পর্টেন্ট নয়। আপনি যদি লাখ টাকাও সারা জীবনের জন্য ইনকাম করতে পারেন সেটা অনেক বেশি সুখের হবে, সেটা অনেক বেশি শান্তির হবে। ঠিক আছে? সো আমি একটা ভিডিও আপনাদের দেখাতে চাই, দেখে আমি আজকের মিটিং এখানে ক্লোজ করব। আমি চাইবো ভিডিওটা আপনারা মন দিয়ে শুনুন। একটা ছোট্ট ভুল একটা মানুষ কত বড় সৃষ্টিকে ধ্বংস করে ফেলতে পারে, একটা রূপকের মাধ্যমে আপনি আপনারা দেখাতে চাই। সো জীবনটা আপনার, সিদ্ধান্ত আপনার। থ্যাংক ইউ সো মাচ, উইশ ইউ ওয়েল। আবার আপনাদের সঙ্গে দেখা হবে 3 মাস বা 4 মাস পর এরকম কোনো একটা প্রোগ্রামে। আবার আমরা হয়তো কারো হাতে তুলে দেবো নতুন গাড়ি বা অন্য কিছু। বাট জীবনে সফলতা জরুরি, আপনার সফলতা জরুরি। থ্যাংক ইউ সো মাচ, উইশ ইউ ওয়েল। থ্যাংক ইউ সো মাচ।